নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন কখনোই ক্ষমতার মূলধারায় প্রবেশ করতে না পারে। আমরা সেটাই করেছি। আমরা নিশ্চিত করেছি তারা যেন মেইন স্ট্রিমে উঠতে না পারে। মাত্র একটি বক্তব্য, একটি সাক্ষাৎকার, আর তাতেই যেন কেঁপে উঠেছে দেশের সমগ্র রাজনৈতিক অঙ্গন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তিনি এমন এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন যা শুধু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার শপথকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করায়। একটি সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্ন ছিল, নারীর সমান অধিকার মানতে চায় না এমন শক্তির একটি অংশ এখনও কি বিরোধী দলে রয়েছে? জবাবে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে যেন তারা ক্ষমতার মেইনস্ট্রিমে যেতে না পারে। আমরা সেটা নিশ্চিত করেছি, আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি। দর্শক, একটু গভীরভাবে দেখুন এই বক্তব্যের প্রকৃত অর্থ কী। আমরা সেটা করেছি, তাদের মেইনস্ট্রিম হতে দেয়নি। এই আমরা কারা? এই শক্তির মাধ্যমে তিনি কাদের বোঝাতে চেয়েছেন? দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বিষয়টি অনেকটাই দিনের আলোর মতো পরিষ্কার। অনেকেই মনে করছেন এই ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দিকে। নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি দেশের আনাচে কানাচে জামায়াতের পক্ষে এখন এক অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল। সাধারণ মানুষের একটি বড় অংশ তাদের প্রতি সমর্থন জানিয়েছিল, কিন্তু নির্বাচনের ফলাফলে সেই সমর্থনের প্রতিফলন দেখা যায়নি। কেন দেখা যায়নি? সেই প্রশ্নের উত্তর যেন আজ সাবেক উপদেষ্টার নিজের মুখ থেকেই বেরিয়ে এলো। জনগণের এই সম্ভাব্য রায়কে প্রতিহত করতে কিছু উপদেষ্টা কতটা মরিয়া ছিলেন তা আজ জাতির সামনে উন্মোচিত হচ্ছে বলে অনেকেই দাবি করছেন। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে বিনীত অনুরোধ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। অনেক বিশ্লেষক বলছেন এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি 2026 সালের নির্বাচনে সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি সরল অথচ ভয়াবহ স্বীকারোক্তি। এমন অভিযোগও উঠেছে যে নির্বাচনের দিন ফলাফল প্রকাশের সময় আরেক উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র একটি শব্দ লিখেছিলেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন উঠেছে, একজন উপদেষ্টা ভোটের ফলাফল ঘোষণার পর কেন এমন প্রতিক্রিয়া জানাবেন? এই বিষয়গুলোই এখন নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। অনেকে বলছেন 2008 সালের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, এরপর নির্বাচন নিয়ে নানা প্রশ্ন বুঝতে দেশের মানুষের কয়েক বছর লেগেছিল, কিন্তু 2026 সালের এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে জনগণের এতটা সময় লাগেনি। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্য থেকেই কেউ কেউ আজ প্রকাশ্যে নিজেদের বক্তব্যে সেই ইঙ্গিত নিজেই প্রকাশ করে দিচ্ছেন বলে সমালোচকরা দাবি করছেন। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব কি? একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এটাই তো সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই ছিল তাদের কর্তব্য। কিন্তু যদি উপদেষ্টারাই নিরপেক্ষ না থাকেন, যদি তারা ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতায় আনতে না চান বা কাউকে ক্ষমতার মূলধারায় উঠতে না দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা নেন, তাহলে সেই ব্যবস্থার নৈতিক ভিত্তি কোথায় দাঁড়ায়? এই প্রশ্নই আজ কোটি মানুষের মনে। জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে যদি গোপন সমঝোতা বা পরিকল্পনার মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়, তাহলে তা নিঃসন্দেহে শপথ ভঙ্গের অভিযোগের জন্ম দেয়। এমনও প্রশ্ন উঠেছে, এই উপদেষ্টা মণ্ডলী কি তবে এক ধরনের ডিপ স্টেট বা পর্দার আড়ালের শক্তি হিসেবে কাজ করছে, যারা সামনে নিরপেক্ষতার মুখোশ পরে থেকেও পেছন থেকে রাজনৈতিক ফলাফল নির্ধারণে কলকাঠি নেড়েছে? এমন অভিযোগই এখন বিভিন্ন মহলে বেশ আলোচিত হয়েছে। গণতন্ত্রের শেষ কথা জনগণের রায়। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, জনগণ যাকে চাইবে না সে বিরোধী দলে বা প্রত্যাখ্যাত হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আগে থেকেই ঠিক করে রাখে কাকে ক্ষমতার মূলধারায় উঠতে দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না, তাহলে সেই নির্বাচনের প্রকৃত অর্থই বা কোথায় থাকে? সেক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্বাচন আয়োজন করা নিছক
আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। এই কারণেই অনেকেই মনে করছেন এ ধরনের বিভ্রান্তিকর একপেশে বা পক্ষপাতদুষ্ট বক্তব্য একজন সুশীল ও নিরপেক্ষ উপদেষ্টার কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। দায়িত্ব পালনকালীন সময়ে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ করার কারণে অনেক আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকের মতে তিনি অভিশংসনের যোগ্য ছিলেন। আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রামের চায়ের আড্ডা পর্যন্ত একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টানোর এই গুরুতর অভিযোগে সৈয়দা উপদেষ্টা রেজওয়ানা হাসানকে কি আইনের আওতায় আনা উচিত নয়? তাকে গ্রেফতারের যে জোরালো দাবি উঠেছে তা কি পুরোপুরি অযৌক্তিক? যদি আমরা একটু পিছনে তাকাই তাহলে দেখব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের কতটা আস্থা ছিল, কিন্তু এই একটিমাত্র মন্তব্যই সেই আস্থার ভিতকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করেন যদি এই সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনা বা ষড়যন্ত্র না ঘটত তবে আজ দেশের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ ভিন্নও হতে পারত। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে রাখার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের এমন ব্যবহার কোনোভাবেই সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতির পরিচায়ক নয়। এই বক্তব্য যেন প্রমাণ করে নিরপেক্ষতার আড়ালে কত গভীরভাবে পক্ষপাতের বীজ বোনা হয়েছিল। যখন একজন উপদেষ্টা প্রকাশ্যে বলেন আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি, তখন তা আর কেবল একটি সাধারণ মন্তব্য থাকে না, এটি পরিণত হয় একটি নথিভুক্ত স্বীকারোক্তিতে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলধারার রাজনীতিতে কে আসবে আর কে আসবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার জনগণের। সেই সিদ্ধান্ত আসার কথা ব্যালটের মাধ্যমে, কিন্তু যদি আগে থেকেই কোনো অদৃশ্য ছক কষা থাকে তবে সেই প্রক্রিয়াকে কি আর প্রকৃত নির্বাচন বলা যায়? আজ সাধারণ মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে তা মোটেও অমূলক নয়। আগামী দিনে এই ইস্যু দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই ইতিহাস জাতি খুব সহজে ভুলবে না। আজ সৈয়দা রেজওয়ানা হাসান নিজেই প্রকাশ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছেন। এমন অভিযোগ এখন নানা মহলে আলোচিত। এর অর্থ দাঁড়ায় ভোটের পুরো প্রক্রিয়াকে কেবল কাগজে কলমে সাজিয়ে রেখে জনগণের প্রকৃত রায়কে উপেক্ষা করে ফলাফলকে যেন টেবিলের উপর বসেই তৈরি করা হয়েছে। এই অভিযোগ আর কোনো বিরোধী দলের একতরফা দাবি নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য থেকে উঠে আসা এক সরাসরি স্বীকারোক্তি বলেই অনেকে মনে করছেন। একটি নির্দিষ্ট দলকে পরাজিত করার জন্য জনগণের ব্যালট নয়, বরং ব্যবহার করা হয়েছে জটিল রাজনৈতিক কৌশল, এক ধরনের পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। যেন অদৃশ্য কোনো বোর্ডরুমে বসে নির্বাচনের ফলাফল নির্বাচন হয়েছে। একজন ভোটার হিসেবে এর চেয়ে বড় হতাশার বিষয় আর কি হতে পারে? আমরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দেই। আমরা বিশ্বাস করি আমাদের ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে, কিন্তু সেই বিশ্বাস যদি পরিকল্পিতভাবে কৌশলে ভেঙে দেওয়া হয় তবে তা জনগণের প্রতি এক গভীর বিশ্বাসঘাতকতার শামিল। এই প্রেক্ষাপটে সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন হলো, আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? সৈয়দা রেজওয়ানা হাসানের এরকম স্বীকারোক্তি সত্যিই যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কীরকম শাস্তি নেওয়া দরকার প্রশাসনের, তা আপনার মতামত কি? কমেন্ট করে জানাবেন।